সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সুরক্ষা ও দায় মুক্তির সংসদ। এই বিষয়টি নিয়ে কথা বলবো। দিনের উল্লেখযোগ্য খবরগুলোর অংশবিশেষ নিয়েও আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য ফরিদপুর ৪ শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত। আছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, আমির, ঢাকা মহানগর উত্তর ও কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাকে স্বাগত এই আয়োজনে। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, আমার প্রথম যে শিরোনামটা ছিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ভারতে তিনি অবস্থান করছেন, সেখান থেকে সম্পর্ক উন্নয়নের বিষয়টি মূল লক্ষ্য। কেননা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি হয়েছে, সেই জায়গাটুকু ঠিক করাই মূলত এই সফরের উদ্দেশ্য, এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু আছে। আমি বলছিলাম যে উসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত দেওয়ার কথা ভারত জানিয়েছে, ভিসা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। পুরো সফর নিয়ে যদি আপনি কিছু বলতে চান। এটা যারা আমাদের কূটনৈতিক উইং দেখে তারা ভালো বলতে পারে, তো আমি এতটুকু বলতে পারি যে আসলে ভারত তো আমাদের প্রতিবেশী। তাদের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে আমাদের বিরোধ আছে, বৈরিতা আছে, আমাদের অনেক বঞ্চনা আছে, লাঞ্ছনা আছে, সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীদেরকে তো বদলানো যাবে না। যেহেতু বদলানো যাবে না, সেহেতু প্রথম কথা হলো যে সমতার ভিত্তিতে সম্পর্কটা যাতে থাকে, মর্যাদার ভিত্তিতে, দাস সুলভ না, প্রভু আর ভিত্ত সুলভ না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, ভারতের সাথে সব দরজা বন্ধ করে দিয়ে যেমন চলবে না, আবার তাদেরও প্রয়োজন। এটা একটা ভাইস ভার্সা কূটনীতিটা, এটা থাকতে হয়, সম্পর্কটা থাকতে হয়। অনেক বিষয় তাদের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক, সীমান্ত সম্পর্ক, অনেকগুলো এগ্রিমেন্ট, পানি সমস্যা আছে আমাদের, অভিন্ন অনেকগুলা নদী, 52টা নদীর অভিন্ন নদীর পানি সমস্যা আমাদের আছে, এই সমস্যাগুলো আছে। তো আমরা এই সরকার ক্ষমতায় আসবার পরে একটা জিনিস দেখেছি, জানি না তাদের শুভবুদ্ধির উদয় হয়তো হলো কি হলো না, যে সীমান্তে একজন মানুষও এখন পর্যন্ত হত্যা হয়নি এই পর্যন্ত, যতটুকু দেখলাম। এটা একটা অগ্রগতি আমি মনে করি। উসমান হাদির খুনিদেরকে ওইখানে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেটা যদি ফেরত পাওয়া যায় তারা ফেরত দিবে বলে এটা আমরা পজিটিভ মনে করি। আমি একেবারে নিশ্চিত না, তবে সম্ভবত আজকে একটি দুর্ঘটনা ঘটেছে সীমান্তে। আমি চেষ্টা করব সঠিক তথ্যটা দেবার জন্য। সম্ভবত লালমনিরহাটের দিকে সীমান্তে একটি হত্যার মতো ঘটনা ঘটতে পারে, আমি নিশ্চিত না, বাট আমি চেষ্টা করবো সেটা দেবার জন্য। আজকে হলে হতে পারে। আমি যতটুকু এই পর্যন্ত গতকাল পর্যন্ত জেনেছি যে বিএনপি দায়িত্ব নেবার পরে, এটা অন্তর্বর্তী সরকারের সময় এটা কমেছিল, বাট হয়েছে। বিএনপি দায়িত্ব নেবার পরে সীমান্তে খুন হয়নি আমি যতটুকু জানি। আপনি যেটা বললেন সেটাও হতে পারে, আমার এটা আমিও নিশ্চিত না। একজন না দুইজন আহত হয়েছিল এরকম খবর আমরা পেয়েছি। এটা একটা স্বস্তির খবর। তারা প্রতিনিয়ত যেভাবে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করছে, দুনিয়ার কোনো সীমান্তে এরকম নাই। ফারাক্কা সহ অনেকগুলা নদী, ফেনী নদী সহ অনেকগুলা নদীর বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেওয়া, এই যে বিষয়গুলো, আমাদের অধিকারগুলো তারা লাঞ্ছনা হয়েছে, বঞ্চনা হয়েছে, তারা বাংলাদেশকে যাচ্ছে তাই ব্যবহার করেছে। যখন যেভাবে বোঝে ট্রানশিপমেন্ট, এই যে সমস্ত, এবং কতগুলো অ্যাগ্রিমেন্ট হয়েছে বিগত সরকারের সময়, তো সেই বিষয়গুলা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আলোচনার দরজা বন্ধ করে দিলে তো কোনো সমস্যার সমাধান হবে না। আমরা আমাদের অধিকারগুলো যাতে আমরা সুনিশ্চিত করতে পারি, এবং আমরা যাতে মর্যাদাটা আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে, সেটা বন্ধুত্বের মর্যাদা যাতে হয়, সমমর্যাদা হয়, সেই বিষয়গুলো নিয়ে তো কথা বলতে হবে। দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। একেবারে আমার তথ্যটি ঠিক ছিল। লালমনিরহাটের পাটগ্রামে এই দুঃখজনক ঘটনাটি আজকে ঘটেছে। বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে, আজকের ঘটনা এটি। আমি একটু মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনার কাছে একটু আসি। এই সম্পর্ক উন্নয়নের জায়গাটুকু নিয়ে জানতে চাইবো যে জামাত আসলে কিভাবে দেখছে এই সফরকে, এবং সেখান থেকে আপনাদের প্রত্যাশার জায়গা কি? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি ঠিকই বলেছেন যে সফর হচ্ছে, আর এই সফরের মধ্যেই লালমনিরহাটে আপনি যে তথ্যটা দিলেন এটা খুবই দুঃখজনক। আসলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, যেটা ভাই বললেন, বদলানো যায় না, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু চরিত্র বদলানো চায় ইচ্ছা করলে। সেটা ইচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, প্রভু সুলভ মানসিকতা বদলাতে হবে। প্রতিবেশী যত ছোটই হোক বড় হোক প্রতিবেশী, এবং একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান এবং মর্যাদা, তার স্বাধীনভাবে বেঁচে থাকার রাইট আছে। এইভাবে সীমান্তে হত্যা, এটা অতীতে হয়েছে, আজকে যেটা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই।
আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলবো এটা যেন, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ওই দেশেই আছেন, তাহলে কি জবাব ভারত দিল? এটা কি বন্ধুত্বের তারা কোনো ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন এটি নিয়ে। বন্ধুত্বের কোনো আলামত, না এটা নতুন কোনো ইঙ্গিত দেওয়া হলো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওই দেশে সফর করছেন আর সেই সময় আমাদের একজন নাগরিককে হত্যা করা হলো? আমরা আশা করব পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে কড়া কথা বলবেন এবং বাংলাদেশ সরকার এখানকার ভারতীয় তাদের যে দূতাবাসের কর্মকর্তারা আছেন তাদেরকে ডেকে প্রতিবাদ জানাবেন। আসলে নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। কিন্তু যে পর্যায়ে আসলে যে তিক্ততার পর্যায়ে সম্পর্কের জায়গাটি চলে গেছে, ঢাকা দিল্লির সম্পর্কের জায়গাটা, আপনার কি মনে হয় সেটা কি সহজে সেই বরফ গলবে কিনা? সহজে বরফ গলবে কিনা নির্ভর করবে ভারতের উপরে। বাংলাদেশ তো অলওয়েজ, বাংলাদেশের এই পর্যন্ত যে সরকারগুলো আসছে, বাংলাদেশ তো কখনো তার প্রতিবেশীকে চটাতে চায়নি বা প্রতিবেশীর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এটার জন্য তো ভারতকে এগিয়ে আসতে হবে। এবং এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায়, দীর্ঘ ত্যাগ সংগ্রামের প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের পরে যে সরকার ক্ষমতায় আসছে, এই সরকারের জন্য কোনো পিছুটান না থাকে। সরকারকে মাথা উঁচু করে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। যে হত্যাকাণ্ড পাটগ্রামে হয়েছে, এটার তীব্র প্রতিবাদ সরকারকে জানাতে হবে। ভারতকে জবাবদিহির আন্ডারে আনতে হবে। ভারত কত বড় দেশ ডাজন্ট ম্যাটার, ম্যাটার হলো সে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিককে হত্যা করতে পারবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাইলে কি বন্ধু সুলভ আচরণ হলো? একদম। এই জন্য আমরা মনে করি সম্পর্ক ভালো হবে কি হবে না এটা একান্তই ভারতের উপর নির্ভর করবে। বাংলাদেশ তো অলওয়েজই চায় ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে। একদম চেষ্টা থাকবে দুপক্ষের পক্ষ থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটুকু, সার্বভৌমত্বের জায়গাটুকু বজায় রাখাটা আসলে দুই পক্ষের দায়িত্ব। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমি আমার দ্বিতীয় শিরোনামে পড়ছিলাম, আজকে সংসদে একটি বিল পাশ হয়েছে যেটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে সেই বিলের মধ্য দিয়ে, অর্থাৎ রাজনীতিতে ফেরার পথ আপাতত আওয়ামী লীগের জন্য বন্ধই হয়ে গেল, আইনের একবারে স্থায়ী রূপ নিল বলা যায়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ এবং প্রচারণা সহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বিএনপি সবসময় বলে এসেছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়, কিন্তু এই আইনের মধ্য দিয়ে তো সেটির আসলে বিপরীত চিত্রটা আমরা আসলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা একটা অধ্যাদেশের মধ্য দিয়ে হয়েছিল। সেই অধ্যাদেশটাই যেটা বিগত দিনে সেটা আইনে রূপান্তর হলো আজকে সমস্ত সর্বসম্মতিক্রমে সমস্ত সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে। তো এখন একটা সাবরেইন পার্লামেন্ট, তারা তো সিদ্ধান্ত নিতেই পারবে, যে কোনো সিদ্ধান্ত সব কিছুর উপরে। পার্লামেন্টের উপরে তো কোনো কিছু নাই। জনগণের উইল বা জনগণের সদিচ্ছা, জনগণ সাবরেইন, পার্লামেন্ট সাবরেইন। তারা যে পার্লামেন্ট নির্বাচন করে সেই পার্লামেন্ট যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। তো এইটা যে একেবারে পার্মানেন্ট কোনো ইস্যু, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে তারা যদি নির্দোষ প্রমাণিত হয়ে আসে তো আসতে পারবে। আচ্ছা, মানে বিচার প্রক্রিয়া পর্যন্ত সেটা হচ্ছে এই প্রক্রিয়া। এটা নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন? না, অবশ্যই আজকে একটা ভালো কাজ হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছিল সেটা আজকে সর্বসম্মতিক্রমে। আমরা চাই এই পার্লামেন্ট এরকমই দেশের স্বার্থে এবং যেটা জনগণের চাহিদা, জনগণের যে উইল, সেটার আলোকে সরকারি দল বিরোধী দল এভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ চালাবে। আজকে যেটা হলো, দুইটা আইন, দুইটা অধ্যাদেশ হয়েছে। এটা আওয়ামী সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের জুলাই সুরক্ষা দায় মুক্তি, আর আরেকটি জুলাই সুরক্ষা দায় মুক্তি যেটা হলো, এই দুইটাই ঐক্যবদ্ধভাবে পার্লামেন্ট আজকে এটা পাশ করেছে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। এবং আসলে দেখেন আওয়ামী লীগের ব্যাপারটা, আওয়ামী লীগ এই আজকে এত বছর হয়ে গেল, মানে জুলাইয়ের ঘটনা ঘটার প্রায় 2-2.5 বছর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের একটা নেতা তো দূরের কথা, একটা কর্মীও অনুশোচনামূলক একটা ফেসবুকেও একটা স্ট্যাটাস দেয়নি যে হ্যাঁ আসলে আমরা এতগুলো শিশুকে হত্যা করেছি, শ্রমিক মেরেছি, নারীকে মেরেছি, এত টর্চার আমরা করেছি, আয়নাঘর বানিয়েছি, গুম করেছি, খুন করেছি। এটা অবশ্যই আওয়ামী লীগ ভুল করেছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাবেন না। এবং এই আওয়ামী লীগ তারা অতীতে এই সন্ত্রাস দমন আইনকে অপব্যবহার করে জামাত ইসলামের মতো একটা ডেমোক্রেটিক পার্টি, আপাদমস্তক ডেমোক্রেটিক পার্টি এবং দেশের আইন এবং শাসনের প্রতি যার পূর্ণ আনুগত্য আছে, সেরকম একটা দলকে নিষিদ্ধ করে দিয়েছিল যখন আন্দোলন তুঙ্গে। আর কাউকে নিষিদ্ধ করেনি, জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। মানে ক্ষমতার জুড়ে তারা যা খুশি তাই করেছিল। আজকে কি হলো? একটা কথা আছে যে সাপ নিয়ে যারা খেলা করে, সাপের কামড়ে তাদেরকে, সাপের দংশনে তাদেরকে মারা যেতে হয়। আগুন নিয়ে যারা খেলা করে, আগুনের পুড়ে সারকার হতে হয়। নানা ধরনের বিশ্লেষণ আসলে আওয়ামী লীগ আসলে তার কর্মদোষেই
আজকের পর্যায়ে এসেছে, তারা যেভাবে মানুষ খুন করেছে, তাদের সেই 72 থেকে 75-এর সময়ও সেই শাসন দেখলে দেখবেন গুম, খুন, ব্যাংক লুটপাট, অত্যাচার, নির্যাতন। তারা কখনো জনগণের শক্তিতে বিশ্বাস করতো না, তারা মুসলমানে বিশ্বাস করতো না। আর আপনার কাছে কি মনে হয় যে এটির একটা ধারাবাহিকতা আসলে থেকে যায়? রাজনৈতিক দল যখন যে ক্ষমতায় আসবে, যে দল আসলে ভুক্তভোগী থাকবে তাদেরকে আসলে নিষিদ্ধ করার যে বিষয়টি, বা যে কোনো পরিস্থিতিতেই হোক, রাজনৈতিক দলগুলোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ফিরে আসতে পারে কিনা? না, ভবিষ্যতে ফিরে আসবে কিনা এটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। কিন্তু আওয়ামী লীগ যা করেছে এটা ইতিহাসে মানে একেবারে নজিরবিহীন ঘটনা। রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে স্কুলের ছাত্রদের উপরে, 4th শ্রেণীর ছাত্রছাত্রী, মেয়েরা ঘরে জানালায় গোলাগুলি হচ্ছে দেখতেছে, সেই ঘরের ভিতরে গুলি চালানো, হেলিকপ্টার থেকে কিংবা রাইফেল থেকে গুলি চালিয়ে মানুষকে হত্যা করা, এটা তো যুদ্ধাপরাধের সামিল। মানে আওয়ামী লীগ যা করেছে রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে, এটা তো নজিরবিহীন কর্মকাণ্ড। সুতরাং এটা তাদের প্রাপ্য ছিল। এবং আওয়ামী লীগ এই তাদের অপরাধের জন্য তারা একবার হইল জাতির কাছে ক্ষমাও চায়নি, অনুশোচনাও করেনি, এবং তারা করবে বলেও তার কোনো মানে সম্ভাবনা আমরা দেখি না। সুতরাং যেটা আজকে হয়েছে এটা খুব সঠিকভাবেই হয়েছে। একটা সার্বভৌম পার্লামেন্ট সবাই মিলে আজকে সন্ত্রাস, যে আইনটা করেছিল আওয়ামী লীগে, কিন্তু এই আইন সন্ত্রাস দমন আইনটা আওয়ামী লীগই করেছিল, এটার অপব্যবহারও তারা করেছিল। আজকে সেই আইনেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে। তারপরে এখন সার্বভৌম পার্লামেন্ট, দেশের অন্যতম বৃহত্তম বিরোধী মানে সরকারি দল এবং বিরোধী দল মিলে আজকে এই আইন সংশোধন সহ পার্লামেন্টে পাশ হয়েছে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমি একটু গণভোট প্রসঙ্গে আসতে চাই, কেননা সংসদে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গণভোট। সেটি নিয়ে নানা ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 11 দলের কর্মসূচি আমরা দেখছি। আজকে এনসিপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে সেই সাথে তারা একবার এককভাবেও এটি নিয়ে আসলে কর্মসূচি তারা ঘোষণা করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে গণভোটের রায় যেদিন অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে সরকার। এই মন্তব্য নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা? না, গণভোট আমাদের মূল স্পিরিটটা হলো সংস্কারটা বা সংবিধান পরিবর্তন, সংশোধন, যেটা যে নামেই আপনি ডাকেন, ওই গোলাপকে যে নামেই ডাকবেন সুগন্ধ বিলাবে। এখন আমাদের তাদেরও গোল যেটা, আমাদেরও একই গোল, যে সংবিধানকে এই সংবিধান দিয়ে চলবে না, এই সংবিধান পরিবর্তন, পরিমার্জন লাগবে, সংশোধন লাগবে। সেই বিষয়ে তো সবাই আমরা একমত হয়েছি। তো একমত যেহেতু হয়েছি, সেদিনও বলেছেন জামাতের আমির খুব চমৎকারভাবে সংসদে বলেছেন যে আমরা তো একবারের জন্য সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। হ্যাঁ, এবং এই সরকারি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে দরকার হলে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি, এখন নামে কিবা আসে যায়, সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটি না সংবিধান সংশোধন কমিটি, গোল তো একটাই। এবং আমাদের জুলাই চার্টারও যা আছে, গণভোটেও যা আছে, মোটামুটি তো 80% 85% ঐক্যমত্য আছে। তো এইখানে এমন কোনো জটিলতা আছে আমি সেটা মনে করছি। জটিলতা যদি না থাকে তাহলে এই যে কর্মসূচিগুলো, সেগুলোকে আসলে আপনি কি বলবেন? বিরোধী দলকে তো কর্মসূচির মধ্যে থাকতেই হবে। বিরোধী দল তাহলে কেন? মানে এটা আপনি স্বাভাবিক একটা গতানুগতিক প্রক্রিয়া বলে মনে করছেন? এটাতে তাদের বিশেষ কোনো বিরোধিতা বা কোনো কিছু নেই। এই বিষয়টা নিয়ে মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা আসলে 11 দলের এই যে কর্মসূচি, এটা আসলে কেন ঘোষণা করছেন? ঠিকই, ওই আমাদের আপনাদের বিক্ষোভ আছে এর মধ্যে। বাবুল ভাই যে কথা বলেছেন একটু পার্থক্য আছে। প্রথমত আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে কোনো, স্পিরিটের দিক থেকে কোনো পার্থক্য নাই, পদ্ধতিগত দিক থেকে পার্থক্য আছে। সেটা হলো সংস্কার আর সংশোধন এক জিনিস না। সংশোধন যেটা আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্টে যেগুলো আমরা করি এখন হচ্ছে, সেটা হলো সংশোধন। এমন কিছু আইন আছে, অধ্যাদেশ আছে যেটা সংশোধন করতে পারবেন না, আপনার ক্যাপাসিটির মধ্যে এটা নাই, তাহলে সেটা সংস্কার করতে হবে। সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমত লাগে এবং সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে যেটা সংবিধানে নতুন করে অ্যাডাপ্ট করতে হবে। এটা নাই, সংবিধান আপনাকে এটা কভার করে না। সেই জন্য সংশোধন আর সংস্কার কিন্তু দুইটা মধ্যে পার্থক্য আছে। তাহলে তো এখানেই তো আপনাদের মত পার্থক্য। এখানেই পার্থক্য। সংশোধনটা হলো লিমিটেড, সংস্কারটা হলো আনলিমিটেড। এবং বললো তো আমরা জুলাই চার্টারের মাধ্যমে সংস্কারের অঙ্গীকার করেছি, ওনারাও তাই করেছেন। ওনাদের 31 দফার মধ্যেও বা ওনারা যে ইশতেহার ঘোষণা করছেন সেখানে ওনারা বলেছেন যে সংস্কার ওনারা করবেন। এখন এই শব্দটা চেঞ্জ করতেছেন কেন? এটার মধ্যেই শুভঙ্করের ফাঁকি। চেঞ্জ না করে ওনারা আগের জায়গায় থাকুক,
যেটা ইশতেহারে বলেছেন। বাবুল ভাই তো মনে করছেন যে সংশোধন না, সংস্কারে এখন খুব তো বেশি নতুন করে তফাৎ মনে আসলে নেই। করতেছেন, আসলে এখন নতুন করে মনে করতেছেন আর কি। কিন্তু আগে যেটা বলেছিলেন ওইটার উপরে থাকলে তো গোটা জাতির কনসেনসাস থাকে, কেন একটা শব্দ কিনে মার পেঁচে লাগানো দরকার কি? যদি একই হয়, ওনার কথা অনুযায়ী যদি সংশোধন আর সংস্কার সেম হয়, তাইলে তো আর এটার জন্য এই তো গোরপাক খাওয়ার দরকার নাই, আমরা সংস্কারটাই করি। আসলে একই না, এখানে পদ্ধতিগত পার্থক্য আছে। এবং সেই দাবিতেই আপনারা এই আমরা সেজন্য কর্মসূচিগুলো চাচ্ছি যেটা জুলাই চার্টার যেভাবে করা হয়েছে, যেভাবে আমরা অঙ্গীকার করেছি, দাড়ি কমা সুদ্ধা ওইটাই বাস্তবায়ন করতে হবে। এখান থেকে একটু ডিরিল্ড হলে জাতি আমরা পথ হারাবো এবং এখানে ভুল বোঝাবুঝি হবে। আলটিমেটলি বিএনপি সরকার অনেক দিন পর ক্ষমতায় আসছে, আমরা চাই তারা 5 বছর মেয়াদ পূর্ণ করুক। তাদের এই মেয়াদ পূর্ণের পথে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সাধারণ মানুষ বিগড়ে যেতে পারে, ছাত্র সমাজ বিগড়ে যেতে পারে, শ্রমিক সমাজ বিগড়ে যেতে পারে। কারণ এর সাথে সবাই ইনভলভ। জুলাইয়ের যে আন্দোলনটা, এটা জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি এর মধ্যেই সীমাবদ্ধ না, এই কয়েকটা দলের মধ্যে সীমাবদ্ধ না। এটা দেশের আপামর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আপামর জনগণের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা মনে করি এই জুলাই চার্টারে যেভাবে আছে সেইভাবেই এগুলো, অর্থাৎ সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। সংস্কার না করলে যে সমস্যাটা দাঁড়াবে, এই দায় দায়িত্ব কিন্তু বিএনপিকেই বহন করতে হবে। জনাব শহীদুল ইসলাম বাবুল। আচ্ছা, আমি বলি, জি, আমাদের সেলিম ভাই খুব চমৎকার ভাবে বলেছে যে জুলাই চার্টার দাড়ি কমা সহ ভেরি বাস্তবায়ন করতে ইম্পর্টেন্ট। হবে। এই জায়গাটাই কিন্তু প্রবলেম। এখন কিন্তু তারা জুলাই চার্টারের মধ্যে নাই। জুলাই চার্টারে কি আছে? আমি যে চার্টারটা আমাদের ওখানে আছে, আমি নিয়ে আসতে পারতাম। জুলাই চার্টারে যেটা আছে সেটা আমরা জাতিকে সামনে রেখে স্বাক্ষর করেছি। সমস্ত রাজনৈতিক দল সংসদ ভবন চত্বরে, মানিক মিয়া অ্যাভিনিউ চত্বরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত রাজনৈতিক দল যুক্তি তথ্য দিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছে। এর মধ্যে কি বৈপরীত্য ছিল যে নোট অফ ডিসেন্ট, আমরা কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, জামাত ইসলামও কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে পুরোপুরি একমত হতে পারিনি সব বিষয়ে। যেমন ধরেন একটা বিষয় আমি বলি, আপার হাউস হবে। আমরা তো আপার হাউসের কথা বলেছি হবে, তারাও আপার হাউস চেয়েছে। তা আপার হাউসটা কিসের ভিত্তিতে হবে সেই জায়গাটা হলো প্রবলেম। আমরা বলেছি যে এমপি রেশিও অনুযায়ী সংসদে নারী যেমনি হয় একই প্রক্রিয়া হবে। ওনারা বলেছেন না, যারা যত ভোট পেয়েছে সেই রেশিও অনুযায়ী পার্থক্য। তাহলে আমরা এখানে বলেছি না, আমরা এটা চাই। ওনারা বলেছে আমরা এইভাবে চাই। তাহলে এখানে আমার নোট অফ ডিসেন্ট আপার হাউসের পদ্ধতি নিয়ে, এবং এই যে নোট অফ ডিসেন্ট বা কিছু কিছু বিষয়ে যে বৈপরীত্য, ম্যাক্সিমাম বিষয় ঐক্যমত্য হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে বৈপরীত্য হয়েছে, সেই বিষয়গুলো কি সমাধান হবে সেটাও কিন্তু জুলাই চার্টারের মধ্যে সন্নিবেশিত করা আছে। এই প্রবলেমের সবাই সন্নিবেশিত কি আছে যে তাহলে যারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যারা যদি ম্যান্ডেট পায় সেই সব দল, যেমন জামাত ইসলাম যদি ম্যান্ডেট পাইতো তাহলে তার আপার হাউস তাদের মতো করে করবে। হ্যাঁ, বিএনপি ম্যান্ডেট পেয়েছে, বিএনপির মতো করে এটাকে হ্যান্ডেল করবে। এটা জুলাই চার্টারের কথা। এখন তারা সেটা মানে না, জুলাই চার্টারটাকে তারা মানে না। আবার বলছে জুলাই চার্টার, এবং বারবার এভাবে বলা হয়েছে যে বিএনপি যেন জুলাই চার্টার বিরোধী। এটা নির্বাচনের আগে থেকেই বলা হচ্ছে, দীর্ঘ আগে থেকে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। ভাই, বিএনপি সংস্কার না চাইলে বিএনপি জুলাই চার্টার, আমরা বলেছি জুলাই চার্টার অনুযায়ী সংস্কার হবে, সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী না। যেটা জন্য আমার কমিটমেন্ট, এই জুলাই চার্টারটাকে নিয়ে ওনাদেরও দোষ কিনা জানি না, ওনারা জানে কিনা জানি না, আমাদের যে কমিশন হইলো সেই কমিশন এটার মধ্যে একটা গুড দিয়ে দিল। গুড দিয়ে দিল মানে গণভোটের মধ্যে এমন একটা অপশন দিয়ে দিল যে আপনার কোনো পয়েন্ট কি বলে, ওই যেটা আমরা অভিযোগ দিলাম, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট দিলাম, সেই জায়গাগুলো রাখলো না। মানে এই সমস্ত রাজনৈতিক দলের যে সিদ্ধান্তগুলো সেটা রাখলো না। একটা কথা বললেই হতো, এত 4টে প্রশ্নেরও প্রয়োজন ছিল না। তো যেই প্রশ্নের পিছনে ভাব সম্প্রসারণ, এটা পড়তে 3.5 ঘন্টা লাগে, কে পড়েছে আমি কোনোদিন পড়ি নাই, আমি জানি না। এখন আমার ভোটাররা পড়িয়া দিছে কিনা আমি জানি না। এখানে একটা প্রশ্ন থাকলে হয়তো যে রাজনৈতিক দলগুলা এটা ইচ্ছা করে এই গোলটা তারা বাঁধাইছে, যে রাজনৈতিক দলগুলা দীর্ঘদিন আলোচনা করে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে, যেসব বিষয় 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে, সেই তাদের সাথে আপনি একমত কিনা, হ্যাঁ না বলুন, তাহলে কিন্তু কোনো গোল থাকে না। তাহলে জুলাই চার্টার অ্যাজ ইট ইজ থাকে, সেটা না। ওনাদের মতো কোশ্চেন তৈরি করছে সাইডটা। আপনি এখানে এটাও লিখে দিতে পারতেন যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে একমত হয়েছে সেই বিষয়ে আপনি বলেন হ্যাঁ বা না। কোশ্চেনটা আসলে কারা তৈরি করেছে? সেখানে কি বিএনপি ছিল? সেখানে না, সেখানে বিএনপি ছিল না। তো
সেটা আমরা স্বাক্ষর করিনি, আমরা স্বাক্ষর করছি জুলাই চার্টারে। দেখুন তো জুলাই চার্টার নাই, সংবিধান সংশোধনের যে আদেশ সেই আদেশে বা গণভোটের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে তো নাই। কিন্তু আপনারা তো সেটি মেনে নিয়েই তো ভোট চেয়েছিলেন ভোট সকলের করেছি, কাছ দেয়ার থেকে। ওয়াজ নো অল্টারনেটিভ। উনি একদিন একটা চমৎকার কথা বলছে, তাহলে তো ভোটই হয় না। আমি যদি ভোট না করি, উনি যদি ভোট না করে, কে ভোট করবে? জি, এইটা আমার ধারণা কমিশন, এই যে বিগত যে সরকার যে কমিশন করেছিল আরই লিজেনিতে, তারা এই ঘোলটটা এখানে এখন একটা কি গুড় সংবিধান লাগাই দিয়ে সংশোধনের গেল। যে আমার কমিশন কথা হলো হলো সেখানে কি এটি সর্ট আউট করা হবে? এটা আমি সর্ট আউট করি, এটাও সর্ট আউটের ওয়ে আছে যে পার্লামেন্ট হয়েছে। আমরা বলেছি যে একটা সংবিধান সংশোধন কমিটি আমরা তৈরি করব। এখন আপনি সেটাকে বলতে পারেন যে সংবিধান সংস্কার কমিটি, বললে কোনো আপত্তি নাই। আপনি আপনার মতো করে বলেন, আমি আমার মতো করে, যেই লাউ সেই তো কদু, একই তো কথা। সেখানকার সদস্য হ্যাঁ, সংখ্যা নিয়েও তো তাদের হ্যাঁ, একটা দাবি সদস্য আছে। সংখ্যা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে। বিরোধী দলের সদস্য থাকবে, সরকারি দলে থাকবে, প্রয়োজনে স্বতন্ত্র থাকবে, থেকে আমরা ওইখানে আলোচনা করব। এবং আমাদের মাথায় রাখতে হবে জুলাই চার্টারটা, গণভোটের সাথে জুলাই চার্টারের সামান্য যেমন সেলিম ভাই বলছিলেন দাড়ি কমা সহ সেটা বাস্তবায়ন করতে হবে। এখানে জি, আমার ভাই একটু ব্যাখ্যা ওনার মতো করে দিচ্ছেন, আরে এখন ব্যাখ্যা হ্যাঁ, তো একটা যার বিরতি যার নিতে মতোই হবে। দিতে হবে। ব্যাপারটা হলো এটা অনেক আগের কথা উনি বলতেছেন যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। নোট অফ ডিসেন্ট যখন দিছেন ওনারা, এটা নিয়ে যখন ডেডলক লেগে গেছে, আমি ওনাকে সেদিনে রিকোয়েস্ট করেছিলাম যে ওইখানে যারা ছিলেন, সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওখানে যখন ডেডলক লেগে গিয়েছে যে একদিকে নোট অফ ডিসেন্ট, এদিকে আমরা অনেক জিনিসে একমত হইতে পারতেছি না, আমরাই একমত হইতে পারতেছি না, তাহলে আমরা কীভাবে এটা বাস্তবায়ন করব? তখনই আসছে গণভোটের কথা, এবং গণভোটটা দিয়ে প্রস্তাবটা দিয়েছেন সালাউদ্দিন সাহেব, বিএনপি উনি নিজে দাবি করছেন। জি, এবং এটাই ইট ইজ ট্রু। তো গণভোটটা কী জন্য? যে গণভোটে যদি আমাদের ঐক্যমতের বিষয়গুলিতে জনগণ একমত হয়ে যায়, তাহলে এটাই কার্যকর হবে। এটি ওনারাও ওয়াদা করেছেন, আমরাও ওয়াদা করেছি। এবং সেই আলোকে প্রশ্ন বলাতে দিয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে ইন্টারিম গভর্নমেন্ট, যে 1 নম্বর যে জুলাই আদেশ দেওয়া হলো, এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে আদেশ রাষ্ট্রপতি দিয়েছেন, এটার সাথে আপনারা একমত কিনা। 2 নম্বর হলো আমরা রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছি, আপনারা তার সাথে একমত কিনা। প্রশ্ন তো আর আগেরটা নাই, নোট অফ ডিসেন্ট কিন্তু আগে আউট হয়ে গেছে। নোট অফ ডিসেন্টকে ওভারকাম করার যখন জন্যই বিএনপি গণভোট চেয়েছে তখনই আপনি বলছেন যে নোট অফ ডিসেন্টের শেষ, কার্যকারিতা শেষ হয়ে গেছে। এখন এটা ব্যাখ্যা দিলে আপনার পিছনের যে কোনো একটাকে সামনে আনেন, একটা সামনে বিরতি থেকে নেবার- পিছনে নেন, বিরতি উনি ওনারটা নেবার বলবে, আমি সময় আমাকে হয়ে এটা না। গেছে। কিন্তু এটা তো লিখিত জি। আছে, এবং ওনাদের 31 দফাতে ওনারা কি লিখছেন এটা দেখেন না। জি, আমি আসবো, সুতরাং নিশ্চয়ই আসবো। আমার মনে হয় জি, ব্যাখ্যা দিয়ে এটাকে নতুন করে জটিল করার চাইতে আমরা দেশের স্বার্থে বিএনপির আপনি কি প্রতি মনে করছেন না যে এই যে কমিটিটা তৈরি হলো, সংশোধন কমিটি, হ্যাঁ। সেটার মাধ্যমে এই না, সমস্যার সংশোধন সমাধান করা? কমিটি হইতে পারবে না, সংস্কার কমিটি হইতে হবে, এবং 2 দলের সমান সংখ্যক সদস্য থাকতে হবে। তারপর এটা আলোচনা করে যদি ওনারা একমত হইতে পারেন তো ভালো কথা, আর না হলে কোনো কমিটিরই দরকার নাই, যেটা আমরা একমত হয়েছি এবং জনগণের উইলটাই সার্বভৌম। এই মুহূর্তে জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসে। আমি একটু, আপনাদের বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের অভিযোগ তোলা হয়েছে আপনাদের বিএনপির বিরুদ্ধে, সেটি হচ্ছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিসিবির সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, কেননা সেখানে 3 জন মন্ত্রীর ছেলে এবং 1 জন উপমন্ত্রীর স্ত্রী আছেন সেই বোর্ডে। এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলতে চাইবেন? সেই সাথে তিনি পিএসসির কথা বলেছেন, দুদকের কথা বলেছেন। এই সাংবিধানিক না, প্রতিষ্ঠানগুলোকে কেন? এই বিসিবি তো সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান না। তিনি অভিযোগ করেছেন, তিনি অভিযোগ করেছেন, ঠিক আছে, দলীয়করণ করা হচ্ছে। বিসিবি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা হলো একটা। আর নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার, অন্যান্য যে প্রতিষ্ঠান, সেই বিষয়ে তো ঐক্যমত্য হয়েছে। দেখেন, এই যে জুলাই এই ভোট, গণভোটের মধ্যেই প্রশ্নগুলো কিন্তু আছে। সেলিম ভাই যেটা বললেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের নির্ধারিত প্রক্রিয়ায় গঠিত হবে। কথাটা মানে এক নম্বর কোশ্চেন, এখানে তো কারো কোনো দ্বিমত নাই এই বিষয়টা নিয়ে। 2 নম্বর, সংসদের নারীর অংশগ্রহণ বাড়ানো, এই বিষয়ে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, আমি জানি যেটা। আমি এই প্রসঙ্গে নিশ্চয়ই আসবো। হ্যাঁ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং কমিটির সভাপতি নির্বাচন, বিভিন্ন সংসদীয় কমিটির ডেপুটি স্পিকার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। তারা তখন সেটা গ্রহণ করে নাই প্রথমে, জুলাই সনদে যেটা ছিল। এবং ভবিষ্যতে যদি এই জুলাই সনদ যখন আমরা সংসদে বাস্তবায়ন করব, নিশ্চয়ই তারা ডেপুটি স্পিকার যদি নেয় তারা পাবে। তারপরে প্রধানমন্ত্রী মেয়াদ সীমিতকরণ,
ঠিক আছে, মেয়াদ সীমিত করা হয়েছে 2 টার্ম, এটা বিএনপিরই প্রস্তাব ছিল। জি। হ্যাঁ, এটা চমৎকার প্রস্তাব। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সেটাও করা হবে। তারপরে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থায়ী সরকার শক্তিশালীকরণ সহ 30টি সংস্কার, হচ্ছে 30টি সংস্কার প্রস্তাব জুলাই সনদে যেভাবে আছে সেভাবে হবে। এখানে- 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে, বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জি। এটা কোশ্চেনটা বিচার বিভাগের গেল। প্রশ্নটা- জুলাই সনদ আচ্ছা, অনুযায়ী হচ্ছে জুলাই না তো ভাই? সনদে আগামী বিচার সংসদ বিভাগ- হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষের পাশাপাশি ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে। সংবিধান সংশোধনের জন্য ওই উচ্চ কক্ষের অনুমোদন বাধ্যবাধকতামূলক থাকবে। আচ্ছা, এইটা ছিল ওনাদের প্রস্তাব যে ভোটের অনুপাতে হবে। এই জায়গাটা তারা জুলাই সনদে যেভাবে আছে সেই জায়গাটা কিন্তু তারা নাই, তারা চলে গেছে। আমি বলছি জুলাই সনদের কথা বারবার বলছি, ওনারা কিন্তু জুলাই সনদের কথা মুখে বলছে, বাস্তবে ওনারা জুলাই জুলাই সনদ, সনদে বিচার বিভাগ জুলাই কিভাবে সনদ আছে চান বলেন না। না। হ্যাঁ, বিচার বিভাগ নিয়ে আপনি ডিবেট করেন, বিচার বিভাগের কি স্বাধীনতার আছে? কথা বলা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। বিচার বিভাগের স্বাধীনতা, সেটাও- সেই প্রশ্ন আপনি অবশ্যই করবেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, সেই বিষয়ে আমরা একমত। বাবু এইটা ভাই, কোনো আমি- সমস্যা এটা পাচ্ছে আপনাদের না। 31 একটা দফায় প্রশ্ন- আছে। সমস্যা পাচ্ছে কোথায়? আপনাদের 31 না, দফায় না, আছে যে ঠিক আছে, আপনারা সেলিম ভাই, আলাদা সমস্যা এটা সচিবালয় পাচ্ছে না। গঠন করবেন। তো এখন তো একটা উল্টা তথ্য উল্টা যদি পথে আমি আসতেছেন। একটু হ্যাঁ, বলতে বলেন, চাই, বলেন। এই সংসদ চলাকালীন সময়ে মানে অতি সাম্প্রতিক একটি ঘটনা যে 28 জন বিচারককে শোকজ করা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং এই জায়গাটা সব থেকে চিন্তার কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি নিজে একটি পোস্ট দিয়েছেন এবং বলেছেন যে তাদের একটি গ্রুপ ছিল, সেখানকার স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা স্পষ্টভাবে একটা আচ্ছা, ভয় আমি জানি দেখানোর না চেষ্টা, কি বার্তাটা গোপন খুব গ্রুপ পরিষ্কার। কোথায় ছিল, এদেরকে যে শোকজ করা হয়েছে কিসের ভিত্তিতে করা হয়েছে, কোনো কিছুই তো একমাত্র পার্লামেন্ট হয়েছে সভরেন, কোনো কিছুই তো সভরেন না। বিচার বিভাগে তাদের তো একটা দায়বদ্ধতার জায়গা থাকতে হবে, নাকি দায়বদ্ধতার জায়গা থাকতে হবে না? তাদেরও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেন আর যাই করেন, তাকে তো একটা জবাবদিহির জায়গা থাকতে হবে। সেই জায়গাটা এখন কোন জায়গায় পরবর্তীতে আমরা জবাবদিহি করবো সেটা জুলাই চার্টার অনুযায়ী হবে, যখন জুলাই চার্টার আমরা বাস্তবায়ন করব। কিন্তু এখন তো একটা প্রক্রিয়ার মধ্যে তারা আছে, সেই জায়গাটা বলছি। আচ্ছা, এই জায়গাটা দেখেন, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষের পাশাপাশি ভোটের অনুপাতে 100। আমি বললাম যে এটা পার্লামেন্ট মেম্বারদের অনুপাতে হবে, ওনারা বললো ভোটের অনুপাতে হবে। এটা আমরা সই করেছি, তো এটাই তো আমরা সই করেছি, সেই জায়গায় আমরা এখন আর থাকতেছে না। সেটি কিবা কেন হ্যাঁ, হচ্ছে? সেই জায়গাটাই বলছি যে শুভঙ্করে ফাঁকি। এই শেষ প্রশ্ন, এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল, 4টে প্রশ্ন করে কি গোলটা বাধাই দিল। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার ও রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। জি, রাজনৈতিক দলগুলির সেলিম ভাই, প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত এই হবে। দুটো এই বিষয়ের একটা উত্তর প্রশ্নই আপনি যথেষ্ট দিবেন ছিল। কিনা যে রাজনৈতিক, তারা তো বিএনপি তো আসলে জয়লাভ করে এসেছে, এখন তো তাহলে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বা না না, তাদেরটাই তো তারা আসলে এরকম লেখা নাই। উনি যেটা বলতেছেন যে রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে বাস্তবায়ন হবে, এটা কোথাও লেখা নাই। জুলাই চার্টারে যেভাবে দিয়েছে, জুলাই চার্টারে কি আছে? জুলাই চার্টারে আছে যে আলাদা সচিবালয় হবে, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে বিচারাঙ্গনে। এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, এটা বিএনপির 31 দফার মধ্যে আছে। তো এখন কোর্টও রায় দিয়েছে এটা, জি, এই যে কদিন আগে জি, সম্মিলিত রায় তারা দিয়েছে। এখন ওরা বলছেন আমরা আপিল করব। কেন আপিল করবেন? আপনাদের 31 দফায় তো এটা আছে। তার মানে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চান ওনারা। আর বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার মানেই হচ্ছে ন্যায় বিচারকে বলণ্ডিত করার একটা অসৎ ইচ্ছা আছে। তার এটা ওনারা নির্বাচনী বক্তৃতায় বলেছে, ইশতেহারে বলেছে, 31 দফায় বলেছে, জুলাই চার্টারে বলেছে। এখন এটার বিরুদ্ধে যাবে কেন? আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে পিআর এর কথা তিনি যেটা বলছিলেন যে জুলাই চার্টারে যখন সাইনটা করে ফেলেছেন, এরপরে আপনারা কেন প্রপোর্শনটা আপনারা এইভাবে কেন চাচ্ছেন যে ভোটার অনুযায়ী হবে? আপনারা তো আগে সিগনেচার করে ফেলেছেন। আমি উত্তর আগে দিয়েছি। কথা হচ্ছে যে এখানে না, আপনি তো ইন্টারিম জুলাই চার্টার চান, ভাই। গভর্নমেন্ট সেলিম যেটা ভাই, বলেছে, সেলিম ভাই, প্রশ্ন যেটা দিয়েছে সেই প্রশ্নে পরিষ্কার করে লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এটার সাথে জনগণ একমত কিনা, হ্যাঁ অথবা অর্থাৎ না। আপনি এখন চার্টারের পর আমার কাছে আদেশটা এটা যেহেতু চার্টার আলোকিত এসেছে, করা হয়েছে। না, না, চার্টারের এটা তো আলোকে- চার্টারের আলোকে করা হয়েছে। চার্টারের আলোকে যদি হয়নি। চার্টারের আলোকে না হয়, হয়নি কেন? চার্টারের নোট অফ ডিসেন্ট ছিল, যদি আদেশের মধ্যে গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্ট এগুলো ওভারকাম করেই ভাই এই নাই তো, জায়গায় যাওয়া কে overcome ওভারকাম করেই এই জায়গায় যাওয়া আশ্চর্য, আপনি কি জুলাই চার্টারে তাইলে আপনি তখন আপত্তি জানান না কেন? আপনি কি জুলাই তখন আমি তো আপত্তি দিয়েছি। না, আপনি সরকারকে বলেন না কেন যে এটা করলে আমরা ভোটে যাব না? আপনি তো ওই দিন বললেন, আমরা ভোটে যাব না। আপনি তো ওই দিন বললেন তাহলে ভোট হয় না। এটা তো একটা
আপনি তো বললেন না ভোট হবে না কেন? আপনারা বললে, আমরা বললে ওই যে এখন মানে বিষয়টা কি এরকম যে আমরা ভোটের জন্য সব মেনে নিলাম, কিন্তু ভোটের পর মনে হলো যে না, এটা আমাদের মেনে নেওয়াটা ঠিক হয়নি। বিষয়টা কি এটা মানে জামাত বিএনপি দুই পক্ষে কি একই অবস্থা? জুলাই চার্টারের প্রতি অঙ্গীকারাবদ্ধ, পরিষ্কার। ওনরা এখন জুলাই চার্টার চায় না, না ওনরা আদেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ। প্রেসিডেন্টের যে আদেশ, এমনি প্রেসিডেন্টের বক্তব্য মানি না, প্রেসিডেন্টকে দেখবো না, চিনবো না, চিনি না, কুখ্যাত ব্যক্তি, কিন্তু তার আদেশের প্রতি কমিটেড। কিন্তু জাতিকে সাক্ষী রেখে আমরা যেটা স্বাক্ষর করলাম সেটার সাথে ওনরা নাই। আবার জুলাই চার্টারের কথা বলছেন। না, ওই স্বাক্ষর অনুযায়ী চলেন না, অসুবিধা কি? সেটাই চলছে। স্বাক্ষরের আলোকেই তো প্রশ্নমালা রেডি করা হয়েছে। না, সরকার যে প্রশ্নগুলো দিছে এটা কি তার নিজে বানাই দিয়ে দিয়েছে? আমি জুলাই চার্টার অনুযায়ী, না জুলাই চার্টার অনুযায়ী জনাব সেলিমউদ্দিন, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি। সেটি হচ্ছে যে সংসদে নারীর অংশগ্রহণের যে বিষয়টি বলছিলেন শহীদুল ইসলাম বাবন, তিনি যেটি বলছিলেন, আপনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু এখন যখন সংরক্ষিত নারী কথা প্রসঙ্গ যখন, আমি একটু প্রশ্নটা শেষ করে নিই, প্রসঙ্গ যখন আসছে, আমার শিরোনামে বলছিলাম যে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের সময়সীমা একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সিদ্ধান্ত নেবেন? আর আপনারা সবসময় পরিবারতন্ত্রের বিপক্ষে, সেখানে সেটার প্রতিফলন থাকবে কিনা? সংসদে নারী আসনের ব্যাপারে আমাদের ক্ষমতা আমাদের এই সংক্রান্ত একটা কমিশন করা হয়েছিল, নারী সংক্রান্ত একটা কমিশন কিন্তু করা হয়েছিল। ওই কমিশন যে প্রস্তাব দিয়েছিল আমরা কিন্তু এটার সাথে একমত ছিলাম, আমরা ওটা দ্বিমত করে নেই। এখন কথা হচ্ছে যে টোটাল বিষয়টা প্রথম তো এক ধরনের আলোচনা হয়েছে, তারপরে একটা ঐক্যমত হয়েছে, তাই না? ঐক্যমতের উপরে তো আমরা সাইন করেছি। সেই ঐক্যমতের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট, নির্বাচন কমিশন বলেন, প্রেসিডেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তারা তো এই চার্টার ধরেই তো ফলো আপ কাজগুলো তারা করেছেন। এখানে যদি বিএনপির কোনো আপত্তি থাকতো তাহলে ওই সময় তারা জানাইতো। বিএনপি তো নির্বাচনের দিন পর্যন্ত যাই আইন বদলাইছে। এই যে নির্বাচন কমিশনের এইবার যা করেছে, প্রতিটা ঘন্টায় ঘন্টায় আইন বদলাইছে, যেটা বিএনপি দেখছে এটা তার পক্ষে যায় না, যে বলছে এটা বদলাইতে হবে, বদলাই দিছে। মোবাইল নিয়ে একবার যাওয়া যাবে, আরেকবার যাওয়া যাবে না, এটা একবার করা যাবে, আরেকবার করা যাবে না। বিএনপি কোন কাজটা করে নাই? তো এইটা যদি তারা মনে করে যে এটা ইন্টারিম গভর্নমেন্ট বা প্রেসিডেন্ট এটা তার মতো করে ফেলছে, তো তারা তখন প্রেস কনফারেন্স করে বলতেন এটা কিন্তু এভাবে ছিল না, আপনারা করে ফেলছেন। তখন এত মানে গোপন রেখেছে জিনিসটার, এখন এসে বলতেছে এটা তো মিলে না জিনিসটা। আসলে এখানে বিএনপির কিছু কিছু জায়গায় বিএনপি যেটা করতেছে, মূলত বিএনপি এক ধরনের ওই জিনিসগুলো অতীতের যে রাজনীতি যারা করেছেন। জনাব শহীদুল ইসলাম বাবুল, প্রতিপক্ষ এবার অনেক শক্তিশালী হবে, আমরা একটা চমৎকার পার্লামেন্ট দেখতে পাবো, তার প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা বেশ সরব একটা পার্লামেন্ট দেখতে পাচ্ছি, সবার নজর থাকে সেখানে, নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। কিন্তু যখন আমরা এনসিপির প্রসঙ্গে আসি তখন সেখান থেকে নানা ধরনের হুমকি ধামকিও আপনাদেরকে দেওয়া হচ্ছে। আরেকটি জুলাই অভ্যুত্থানের সম্ভব কিনা সেই প্রশ্নে আসতে চাইবো, কেননা আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি যদি আসলে ডিরেইল হয় তাহলে আরেকটি জুলাই হয়তো বা ঘটে যেতে পারে। সেটা নিয়ে কি বলতে চাই? না, শুনেন, এই পার্লামেন্টটা তো একটা ইউনিক পার্লামেন্ট। এইটা পার্লামেন্টই আলোচনা হয়েছে, এখানে জুলাই আন্দোলনের প্রতিনিধি যারা আছে তারা আছে, তারপরে আপনার যারা গুম হয়েছিল সরাসরি এরকম কয়েকজন আছেন, গুম হয়েছেন তার স্ত্রী আছেন, হ্যাঁ, এই পার্লামেন্টে। এবং এমন কোনো লোক নাই যারা জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হন নাই। সমস্ত মানুষ জনগণের একটা প্রত্যক্ষ একটা চমৎকার ভোট বাংলাদেশের ইতিহাসে, যে যেভাবেই বলুক। আমি সরাসরি প্রার্থী ছিলাম তো আমি জানি, এবং আমার এখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনিও মানে প্রকাশ্যে সামনে যে আমাদের সাথে কোনোদিন একটা বাতচিত কর্মীদের সাথেও হয়নি, এরকম নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। তো এই পার্লামেন্টের দীর্ঘকাল পরে সৌন্দর্য বলেন বা মহিমা বলেন, এটা তো অন্যরকম, অস্বাভাবিক। পার্লামেন্টের ডেমোক্রেসিটা এরকম। এখানে যদি জগা খিচুড়ি হয়ে যেত, সব দল, সরকারি দল দ্বারা বিরোধী দল তারা জাতীয় পার্টির মতো, তাইলে তো সেটা কি বলবেন, এটা একটা জগা খিচুড়ির ব্যাপার হয়ে যেত। সেই জন্য বিরোধী দল তো থাকতেই হবে, সেটা আছে এনসিপি, জামাত ইসলাম যারা আছে, কয়েকজন স্বতন্ত্র আছে, তারা সরকারের ভুল ধরিয়ে দিবেন। স্বাভাবিকভাবে সরকার যে সব কাজ ঠিক করবে তা তো না, ভুলও তো করতে পারে, হতে পারে। হ্যাঁ, সেই ভুলগুলো তারা ধরিয়ে দিবেন, কথা বলবেন, তার যুক্তি খণ্ডন, তথ্য ডিবেট হবে, সবকিছু পার্লামেন্টের ভিতর হবে, বাইরেও হতে পারে, কোনো অসুবিধা নাই। এটাই পার্লামেন্টের ডেমোক্রেসির সৌন্দর্য। আপনি সবকিছু যদি বন্ধ করে রাখেন তখনই বিস্ফোরণ। অর্থাৎ আপনারা জুলাই অভ্যুত্থান আরেকটি হতে পারে এরকম টেনশন আসলে বিএনপি একেবারেই করছে না? না, বিএনপি কি 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে এক মাসে? বিএনপি কি 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে? বিএনপি কি শত শত মানুষকে গুম করে ফেলছে?
বিএনপি কি দেশটাকে জাহান্নামে পাঠাই দিছে? বিএনপি তাহলে এই 1 মাসের মাথায় যদি অভ্যুত্থান করবেন, এটা যদি বলেন মানুষ হাসবে এগুলো শুনে। আর বিএনপি ওই পথে যাবে না। বিএনপি জনগণের দল, বিএনপি বহুবার ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরেও ছিল। আমরা এই পিঠও দেখছি, এই পিঠও দিছি। হ্যাঁ, হুমকি হুমকার এগুলো আমরাও দিছি, আমাদেরও মানুষ দিছে। এইগুলো দেখে দেখে শুনে ওই যে কি বলে যে সমুদ্রে সজ্জা যার শিশিরে ভয় কি তার। আর যদি আমাদের উল্টে ফেলবে, পেলে কি আবার ওই ইন্টারিম গভর্নমেন্ট একটা এসে কন্টিনিউ করবে নাকি? তাদেরও তো ভোট আসতে হবে, আবার নির্বাচন তো হইতে হবে নাকি? সেই নির্বাচন আবার বিএনপি ফাইট করবে যদি মানুষ পছন্দ করে। নির্বাচনের আগে তো শেখ হাসিনা বলছিল এক নির্বাচনে 91 সালে যে বিএনপি 10 সিটও পাবে না কলকাতার দমদম এয়ারপোর্টে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেছিল। এই জামাত ইসলাম সমার বাইরে বলছে বিএনপি হলো পৃথিবীর সবচাইতে এই 1.5 বছরে এমন রাজনৈতিক দল হয়ে গেছে যে তারা ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চাইতেছে। বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি ইন্ডিয়ার দালাল, এই ধরনের কথা তো বলা হয়েছে। সুতরাং বিএনপির ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, মানুষ তাদের ভোট দিবে না। আল্লাহর রহমতে 51% ভোট পাই বিএনপি ক্ষমতায় আছে। এগুলো পলিটিক্যাল রেটরিক। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে সবসময় আপনারা কথা বলে এসেছেন, বিএনপির বিরুদ্ধে এটি নিয়ে কথা বলছেন আপনারা, সেখানে আপনাদের সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্রের প্রভাব কি পড়বে কিনা বা আপনারা সেটি দিয়ে বিশেষ নজর রাখবেন কিনা? জামাত যা বলে 100% সেটা ফলো করে। আমাদের এটা সিদ্ধান্ত যে পরিবারে একজন এমপি আছে সেখানে আরেকজন এমপি হবে না, অন্য জায়গা থেকে আমরা দেব, এবং আমাদের যে 12 জন আমরা পাবো আপনি সেইভাবেই দেখবেন। সেটি যদি আপনাদের দলের আমির বা সেক্রেটারি তাদের না, আমির সেক্রেটারি কারো ফ্যামিলির কোনো মেম্বার এখানে মেম্বার হবেন না। জি। জামাত যা বলে জামাত সেটা অক্ষরে অক্ষরে পালন করে। জামাত এমন বোনদেরকে দিবে যারা বিভিন্ন দিক থেকে পটেনশিয়াল এবং তারা স্বমহিমায় স্বগৌরবে সমুজ্জ্বল। নির্বাচনের আগে আপনারা বলেছেন যে আপনারা আসলে নারীদের মনোনয়ন না দেবার ক্ষেত্রে মানে যে পরিমাণ আপনাদের জুলাই চার্টারে যে অঙ্গীকারটা ছিল সেই অনুযায়ী দেবার প্রস্তুতিটা সেই সময় আপনাদের ছিল না। আপনারা কি এখন মনে করছেন যে আপনারা এখন প্রস্তুত সংরক্ষিত আসনে যে কয়টা আপনার আসন 12টা আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, আমরা অলরেডি ঠিক করে ফেলেছি এবং আপনারা যথাসময়ে দেখবেন যে আমরা তাদেরকে প্লেস করব। নারী ব্যাপারে জামাতকে যে কথাগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং ভুয়া। জামাতে যে পরিমাণ নারীদের অ্যাক্সেস আছে, আমাদের সারা দেশে যতগুলো ব্রাঞ্চ আছে, ইউনিট আছে, আমাদের পুরুষের যা আছে নারীদের তার ডাবল আছে। আমাদের পুরুষ নেতৃবৃন্দ যা আছে নারী নেতৃবৃন্দ তার চেয়ে ডাবল আছে, এবং তারা অনেক বেশি অ্যাক্টিভ সমাজের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, বিভিন্ন বিষয়ে তারা অনেক কনসার্ন। কিন্তু আমাদের দেশে একটা কালচারের মনে হয় যে নারীরা যদি নারী নেতৃত্বে বিশ্বাস করেন। নারী নেতৃত্ব আছে তো আমাদের দলে, আমাদের মহিলা শাখা আছে তো, মহিলা শাখা আছে, কিন্তু আপনারা যে শীর্ষ পর্যায়ে তো নারী নেতৃত্ব তারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা আছেন তারা শীর্ষ পর্যায়ে আছে। আপনারা কি বাতেনি অবস্থায় আছে? বাতেন কেন? জাহিরি অবস্থায়। কই আপনার ওয়ার্কিং কমিটি, আমাদের মহিলা শাখা, আপনাদের পিসিডি, আমরা কি বলে যে মহিলা শাখা মজলিসুস শুরা আছে তাদের আমাদের কেন্দ্রীয় মজলিস শুরার 1/3 হলো নারী। সেগুলো আপনারা সামনে আনেন না? আমরা কেন আনবো এগুলো? আমরা ওই বিজ্ঞাপনে বিশ্বাস করি না, আমরা বিজ্ঞাপনে, আমরা কাজে বিশ্বাস করি। বিজ্ঞাপন রাজনীতি। জামাতে কি একজন মহিলা আমির হতে পারবেন? মহিলা আমির, মহিলাদের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটা আমির হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেটা ওনার আছে কিনা আগে দেখতে হবে। যদি অ্যাচিভ করতে পারে তাহলে সম্ভব। হ্যাঁ, সেটা ইসলাম এবং সমাজ এবং মানে সব কিছু মিলিয়ে যদি তাকে সেটা পারমিট করে সে পারবে। আমরা কি, যেটা ইসলামী দল, এটা ইসলামী আন্দোলন, এখানে মহিলাকেই চিফ হইতে হবে এবং সেই চিফ সে হওয়ার জন্য যে তার ক্রাইটেরিয়া সেটা তো তাকে ফুলফিল করতে হবে। সেই ফুলফিল করার ইসলাম তাকে এলাও করে কিনা এবং টোটাল বিষয়টি এখনো পরিষ্কার নয়। না, পরিষ্কার নয় কেন? অবশ্যই পরিষ্কার। ইসলাম কে এলাও করে না? ইসলাম কোনো মানে নারীকে দলের প্রদান করার ক্ষেত্রে, কিন্তু এমপি করার ক্ষেত্রে এলাও করে। সে করতে পারবে, সে দলের এটা আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, যে নেতৃত্ব দিতে পারবে। হ্যাঁ, দিতে পারবে। আল্লাহ রাসূলের যুদ্ধে মহিলারা, সেটাই তো বলছি আছে, কিন্তু দলের প্রধান রেফারেন্স নাই। আল্লাহর রাসূলের জামাতে অথবা সাহাবীদের জামাতে কোন নারী দলের প্রধান হয়েছেন এটা রেফারেন্স নাই। আপনাদের কিন্তু দলের মধ্যে থেকে ভূমিকা রেখেছেন সেই রেফারেন্স। ভূমিকা রাখতে পারবে, কিন্তু দলের আমির হবার ক্ষেত্রে নানা ধরনের নানা ধরনের ক্যালকুলেশন সেখানে আসবে আপনাদের। সেই ক্যালকুলেশনগুলো আসলে না হবার দিকেই তো আসলে ইঙ্গিতটা বেশি করছে। আপনি পড়ালেখা করলে আপনি বুঝতে পারবেন, কর্মী হতে পারবে, অবদান রাখতে পারবে। নারীকে এত বেশি সম্মান দিয়েছে এবং তার সঠিক জায়গায় রেখেই তাকে সম্মান দিয়েছে।
নারী এবং পুরুষের মধ্যে তো কিছুটা বিভিন্ন দিক থেকে পার্থক্য আছে। নারী নারীর জায়গায় মহিমায় গৌরবান্বিত, পুরুষ পুরুষের জায়গায়, এবং নারী পুরুষ সবাই মিলেই একটা সমাজ। কিন্তু কোথায় কে কতটুকু ভূমিকা রাখবে, কে দলের প্রধান হবে আর কে অ্যাসিস্ট্যান্ট হবে, পরিষ্কার করেছেন, চমৎকারভাবে পরিষ্কার করেছেন। কিন্তু দলে যদি আমি বাউল ভাইয়ের সূত্র ধরেই আসলে বলতে চাই, দলে যদি কেউ এমপি হতে পারে তাহলে আমির হতে গেলে এত ক্যালকুলেশন কেন লাগবে? সে মহিলা দলের আমির, সে তো মহিলা আছে, তো সে তো তার। আমি বলছি আপনাদের বিএনপিতে নারী নেতৃত্ব, শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্ব ছিল, আওয়ামী লীগে ছিল, আমি ঠিক সেই জায়গা থেকে বলছি। আপনি স্পষ্ট করেই বলেছেন, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে যদি এমপি হতে পারে, পার্লামেন্ট সদস্য হতে পারে, তাহলে কেন আমির হতে গেলে এতগুলো ক্যালকুলেশন আসবে? কারণ আপনারাই বলছিলেন যে আমরা নারীকে যতটা স্পেস দেই সেটা আর কেউ দেয় না। ধরেন এখন আপনি একটা দলের প্রধান হয়ে গেলেন, ধরেন দলের প্রধান যিনি আমাদের দৃষ্টিকোণ থেকে বা ইসলামী দৃষ্টিকোণ থেকে, দলের প্রধানকে যেমন পার্লামেন্টেও তিনি নেতৃত্ব দিবেন, মসজিদের ইমামতি তিনি করবেন। আপনি পারবেন মসজিদের ইমামতি করতে? আপনার পিছনে পুরুষের নামাজ পড়বে? সেই কথাটা পরিষ্কার করে বলেন না কেন? আপনি কি শরিয়া আইন মানেন? শরিয়া আইন 100%। তো এটা আপনারা চান নাই কেন? কোথায় চাইনি? কোথায় আপনাদের ইশতেহারে আছে যে আপনি শরিয়া আইন কায়েম করবেন? 100% আছে। কোথায় আছে? 100% আছে। আপনারা শরিয়া আইন কায়েম করবেন না এটা নিশ্চিত করেছেন, এবং সেটা আপনাদের মহিলা, আমাদের রেফারেন্সে অন্যের কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের মহিলা উইং এর, আপনাদের মহিলা উইং এর দায়িত্বশীল একজন নেতৃত্ব। আচ্ছা, শরিয়া আইন বলতে আপনি কি বুঝেন? আর সেখানে হাত কাটবেন, যেমন নামাজ পড়া শরিয়া আইন, আপনি নামাজে বিশ্বাস করেন না? চুরি করলে হাত কাটবেন, নামাজে বিশ্বাস করেন না? চুরি করলে হাত রোজা রাখা, কাটবেন। আপনি কত রোজাতে রোজা রাখেন নাই? এগুলোই তো শরিয়া আইন। আমরা মুসলমানরা যেগুলো বিশ্বাস করি এগুলি শরিয়া। নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সাথে সাথে প্রতিবাদ করা হয়েছে যে না, আমরা এরকম বলি নাই। কেউ একজন আমাদের রেফারেন্সে বলেছে। না, আপনাদের নারী দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাম্বাসেডরদের সাথে মিটিং করে বের হয়ে মিটিং এর রেফারেন্স দেওয়া হয়েছিল। ওই মিটিং এ সাংবাদিকদের সাথে ওই মিটিং এ যিনি বলেছিলেন, ওনার পাশে বসে জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট এহসানুল মাহবুব সাথে সাথে ক্লারিফাই দিয়েছেন। অর্থাৎ আপনারা শরিয়া আইনই মেনে চলবেন? হ্যাঁ, শরিয়া আইন। অসংখ্য ধন্যবাদ জনাব শরিয়া আইনের বাইরে মোহাম্মদ সেলিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।